আপনারা ভিডিওটি দেখুন আর ভিডিওটি শেয়ার করুন। কাইন্ডলি একটু শেয়ার করবেন লাইভটা, তার কারণ এই লাইভটা বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছানোটা অসম্ভব প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় সেটা লাইভটা দেখতে দেখতে বুঝতে পারবেন। ইমিডিয়েটলি যেটা করুন সেটা হচ্ছে অনুগ্রহ করে এই লাইভটাকে শেয়ার করুন আপনার পরিবার পরিজন পরিচিতদের মাঝখানে। এই লাইভটাকে পৌঁছে দিন কাইন্ডলি। যারা দেখছেন একটু মন দিয়ে দেখবেন, অদ্ভুত কিছু তথ্য এবং কোনো তাত্ত্বিক কোনো বিষয় নয়, কিছু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে নির্ভীক উত্তরের হাতে। ওকে, যারা যুক্ত হবেন পরে, যারা রেকর্ডেড দেখবেন সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে লাইভটা শুরু করছি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা অনেকে জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় অবস্থিত TCS এ কর্মরত আমাদের এক বাঙালি সহ নাগরিক বিতান অধিকারী নির্মম হত্যা পেহেলগাঁও জঙ্গি হামলায় হয়েছে। আপনারা জানেন বিতান অধিকারীর স্ত্রী তাদের সন্তানকে নিয়ে যখন কলকাতা এয়ারপোর্টে ফেরেন, সেই সময় সেখানে অনেকে উপস্থিত হয়েছিলেন তাদেরকে সহমর্মিতা জানানোর জন্য। আমি দু একটা ক্লিপ একটু আপনাদেরকে একবার দেখিয়ে নেব। এক্সক্লুসিভ ইনফরমেশনটা বিশ্বাস করুন নির্ভীক উত্তরবাদে কেউ আপনাকে এখনো পর্যন্ত দিতে পারেননি। আমি দুটি ক্লিপ আপনাকে দেখাই, আগে মন দিয়ে দেখবেন, রাজনীতি ভুলে দেখবেন। আজকে এই মুহূর্তে তৃণমূল, বিজেপি, সিপিএম এর ঊর্ধ্বে গিয়ে এই লাইভটা, এই ক্লিপটা দেখুন। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি, মান্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গে। আমি শুধু আপনার বাসায় এসেছি স্যার। একটা ক্লিপ দেখলেন, আরেকটা ক্লিপ দেখুন মন দিয়ে। শুভেন্দু অধিকারী করে স্নেহের চুম্বন করতে করতে বলছে ওর দায়িত্ব আমার। ওর দায়িত্ব আমার বলতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর সন্তান, তার নামটা খুব সুন্দর নাম, আমি নামটা নিচ্ছি না। ওর দায়িত্ব আমার শুভেন্দু অধিকারী বলছে। কিন্তু যেই সময়টায়, হ্যাঁ, হিস্টেরিক্যাল বিহেভিয়ার একদম সঠিক শব্দ। আমি ধরে নিলাম হিস্টেরিক্যাল বিহেভিয়ার আমার মায়ের ওপর, আমার বাবার ওপর, আমার স্ত্রীর ওপর যদি এই ধরনের টেরোরিজম, এই ধরনের জঙ্গি হামলা হতো, কোনোভাবে তাদের যদি মৃত্যু হতো, তাও এত পাশবিকতার সঙ্গে, আমি তাহলে এরকমই হয়তো হিস্টেরিক্যালি বিহেভ করতাম। তবে এই হিস্টেরিক্যাল বিহেভিয়ারের জায়গাতেই আমি আসবো অরিন্দম দা। যেই মুহূর্তে এই ভদ্রমহিলা স্বাভাবিকভাবেই এতটা কান্নাকাটি করছেন, যেই মুহূর্তে এতটা অনিশ্চয়তায় দাঁড়িয়ে এই পরিবারটি যে শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছে যে সন্তানের আগামী জীবনের দায়িত্ব আমার, শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছে যে এই সন্তানের আগামী জীবনের পড়াশোনা, থাকা, খাওয়া সবকিছুর দায়িত্ব আমার, ওকে বড় করার দায়িত্ব আমার, সেই মুহূর্তে GoFundMe, www.gofundme.com নামক একটি ইন্টারন্যাশনাল পোর্টাল। এটা কিসের পোর্টাল? এটা ফান্ড রেজিং পোর্টাল। সেই পোর্টালে নিহত বিতান অধিকারী স্ত্রীর তরফে চলছে একটা ফান্ড রেজিং,
যেই ফান্ড রেজিং এ লেখা রয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 3 কোটি টাকা তারা তুলতে চাইছেন। মনে রাখবেন এই ফান্ড রেজিং কিন্তু আগে শুরু হয়নি, এই ফান্ড রেজিং শুরু হয়েছে 24 ঘন্টা হলো। এই ফান্ড রেজিং এ লেখা রয়েছে তারা ভারতীয় মুদ্রায় 3 কোটি টাকা তুলতে চাইছেন, আনুমানিক 2.5 কোটি টাকার আশপাশে, $300,000। gofundme.com, গুগলে লিখুন gofundme.com, $300,000 তারা তুলতে চাইছেন। ইতিমধ্যে 2000টি ডোনেশন, 2000 মানুষ সারা পৃথিবীব্যাপী 2000 মানুষ ইতিমধ্যেই সেখানে ডোনেট করেছেন। কোনো কনক্লুশনে জাম্প করার আগে পুরো লাইফটা মন দিয়ে দেখবেন। ইতিমধ্যে 1 কোটি টাকার বেশি সেখানে উঠে গেছে। মানে যেই সময় নিহত বিতান বাবুর স্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যবশত হওয়া এই জঙ্গি হামলার ফলে মৃত্যু হওয়া বিতান অধিকারী, তার শোকার্ত স্ত্রী যেই মুহূর্তে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছেন আমার সন্তানটার কি হবে, এবং যেখানে শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছে যে ইয়েস আমি আপনার সন্তানের দায়িত্ব নেব, আপনাদের পড়াশোনা, ওই সন্তানের পড়াশোনা সব দায়িত্ব আমি নেব, সেই একই সময় বিতান বাবুর স্ত্রীর তরফে ফান্ড রেজিং চলছে। আমার পরিবারের একজন মারা গেছে 24 ঘন্টা হয়নি, আমার পরিবারের একজন মারা গেছে 24 ঘন্টা হয়নি, সেই মুহূর্তে আমি একটা ফান্ড রেজিং শুরু করে দিলাম। এবং আমি সেই মুহূর্তে বুঝতে পারছি যে এই মুহূর্তে আমার পরিবারের একজন মারা গেছে, আর আমি সেই শোকার্ত মুহূর্তে ক্রন্দনরত পরিস্থিতিতে যেখানে আমি কথা বলতে বলতে আমি হিস্টেরিক হয়ে যাচ্ছি, আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছি, সেই মুহূর্তে আমার মাথায় এটা এলো যে আমার $300,000 ভারতীয় মুদ্রায় 2,60,00,000 টাকারও বেশি এই ফান্ড রেজিংটা আমার করা উচিত। আপনি বলবেন কে ফান্ড রেজিং করছে, কি প্রমাণ আছে? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই gofundme.com ওয়েবসাইটটির একটি ক্ল্যারিফিকেশন পেজ, মানে একটা সেকশন আছে, সেখানে লেখা আছে সাম ক্ল্যারিফাইং পয়েন্টস অ্যাজ রিকোয়েস্টেড বাই গোফান্ডমি। মানে গোফান্ডমির নিয়ম হচ্ছে তাদের পোর্টাল ব্যবহার করে যদি আপনি ফান্ড রেজিং করতে চান, কয়েকটা প্রশ্নের উত্তর জনগণের জ্ঞাতার্থে আপনাকে সেটা দিতে হবে। কিরকম? প্রশ্ন নম্বর 1, হাউ আর উই রিলেটেড টু বিতান অ্যান্ড সোহিনী? সোহিনী মানে বিতান বাবুর স্ত্রী। হাউ আর উই রিলেটেড মানে ফান্ড রেজিংটা যারা অনুষ্ঠিত করছে, যারা লেখাগুলো লিখছে। উত্তরে লেখা আছে উই আর দেয়ার ফ্রেন্ডস হু স্টেড উইথ দেম ইন ফ্লোরিডা। উই আর ইন টাচ উইথ সোহিনী অ্যান্ড রেজড দিস ফান্ডরেজার আফটার টকিং টু হার। মানে তারা বলছে সোহিনী দেবী অনুমতি দিয়েছেন, স্বামীর মৃত্যু হয়েছে, এক্ষুনি ইমিডিয়েটলি $300,000 মানে $30,00,000 মানে $2,60,00,000 টাকা আনুমানিক ভারতীয় মুদ্রায় ফান্ড রেজিং শুরু করে দাও। এটা এদের বক্তব্য, আমি বলছি না। আমি আমার পুঁজি কম, আমি বুঝি কম। লেখা আছে হাউ উই প্ল্যান অন সেন্ডিং দ্য ফান্ডস টু সোহিনী রয়। তিনি বিয়ের আগে সোহিনী রয় ছিলেন, এই মুহূর্তে সোহিনী অধিকারী। For the claim process, we have decided Sohini as the beneficiary. She needs to accept this invite, and once she is added, she can add her bank details and complete the claim process. তার ব্যাংকেই টাকাটা যাবে। আনুমানিক 2000 মানুষ যারা ডোনেট করেছেন, তাদের মধ্যে এক স্নেহাশিস পাল $1,001 মানে আনুমানিক 84,000 টাকা তিনি ডোনেট করেছেন। আমার কথা হচ্ছে মানবতার স্বার্থে ডোনেট করবেন, খুব ভালো কথা। মানবতার স্বার্থে ডোনেট করবেন, একটি পরিবার যারা জঙ্গি হামলায় সন্ত্রস্ত, ছিন্ন বিচ্ছিন্ন, সেই পরিবারটার পাশে থাকবেন, এটা তো ভালো কথা। কিন্তু
যে ব্যক্তি ফ্লোরিডায় কর্মরত ছিলেন টিসিএস এর মতো একটি অত্যন্ত স্বনামধন্য আইটি কোম্পানিতে, যে ব্যক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ওয়েল সেটেলড, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তির মৃত্যু হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে, এবং কেমন মৃত্যু, রোগগ্রস্ত হয়ে নয়, এমনকি দুর্ঘটনাতেও নয়, সেই ব্যক্তির মৃত্যু হলো কেমন ভাবে, জঙ্গিরা নির্মমভাবে তাকে হত্যা করল। যে একই সময় তার স্ত্রী দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারীকে যে আমাদের কি হবে, এবং শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে রাজনীতি করতে নিজেকে আটকাতে পারল না, রাজনীতি শুরু করে দিল, বলল এই সন্তানের দায়িত্ব আমার। সেই একই মুহূর্তে তার স্ত্রীর তরফে 2,60,00,000 টাকা ভারতীয় মুদ্রায় ফান্ড রেজিং চলছে gofundme.com এ। আমি জানতে চাইছি, আমরা তো দেখুন ঘর পোড়া গরু, আমরা 150 গ্রাম সিমেন্টের গল্প শুনেছি ইতিপূর্বে, আমি সোমা বলছির অডিও শুনেছি, অনেকটাই শুনেছি। সৌম্যদীপ দাস গতকালকে লাইভ হয়েছে, দেখবেন একটু। তুই জানিস কেমন ভাবে ক্লাচার ঢুকিয়ে দিল, মার্ডার করে দিল, আমরা এসব অডিও শুনেছি আরজি কর আবহে। আমরা সন্দেশখালির সময় এমন গল্প গাছা শুনেছি যেগুলো বলতে লজ্জা পাওয়ায় রেখা পাত্র লাস্টে সোশ্যাল মিডিয়াতে আসা বন্ধ করে দিল, মিডিয়াকে ফেস করা বন্ধ করে দিল। আমার কথা হচ্ছে, আমরা তো ঘর পোড়া গরু, আমরা তো বাংলার তথা এই ভারতবর্ষের সাধারণ মানুষ, আমাদের পুঁজি কম, আমরা বুঝি কম। আমার খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন, খুব স্পেসিফিক একটা প্রশ্ন, যেই মুহূর্তে, এটা আপনারা উত্তর দিন, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পরিবার, আমার সন্তান, আমার কেউ এরকম পাশবিক ঘটনায় প্রাণ হারিয়েছে, আমি কি পারবো 24 ঘন্টার মধ্যে ফান্ড রেজিং করতে? আমি কি পারবো? এটা কি সম্ভব? আমি নিজে করব না, আমার কোনো বন্ধু আমাকে বলছে যে অনিন্দ এখন কি করব ফান্ড রেজিংটা, আমি কি বলতে পারবো হ্যাঁ করো? ক্যান আই? উইল আই? ডেসক্রিপশনটা শুনবেন ফান্ড রেজিং এর, একবার শুনুন। প্রথমে ব্লক লেটারসে লেখা এবং বোল্ড লেটারসে লেখা, দিস ফান্ড রেজার ইজ ইনিশিয়েটেড অন বিহাফ অফ Sohini Roy, spouse of Bitan Adhikari. In loving memory of Bitan Adhikari, support for his family. হ্যাঁ অবশ্যই আমরাও সাপোর্ট করতে চাই, আমরাও মানসিকভাবে সাপোর্ট করতে চাই। Spouse Sohini Roy, 3-year-old son and their aging parents. লিখছেন, it is with heavy hearts that we share the devastating news of the passing of our dear friend Bitan Adhikari, a resident of Florida and the sole breadwinner of his family. He was a beloved member of our community, and his loss has left a hole in the hearts of all who knew him. Bitan was known for his cheerful nature, kindness, generosity, and in specific ways they impacted the lives of others. তারপরে একটা প্যারাগ্রাফ কি ঘটনা ঘটেছে সেই নিয়ে, তারপর লিখছে, in this incredibly difficult time we are reaching out to the community to help provide support to Bitan's family as they navigate the overwhelming challenges that come with losing a loved one. তারপরে লিখছে, Bitan leaves behind his wife, 3-year-old son and aging parents who are now facing the financial burdens. Bitan অধিকারীর মৃত্যু হয়েছে যেই মুহূর্তে এটা লেখা হচ্ছে, তখনও 24 ঘন্টা হয়নি। যখন এই ফান্ড রেজিংটা শুরু হচ্ছে বিধান অধিকারীর নামে, যা বলা হচ্ছে তার স্ত্রীর দ্বারা করানো হয়েছে বলা হচ্ছে, আমরা জানি না, যদি এটা ফেক হয়ে থাকে তাহলে আমি বিধানবাবুর পরিবারকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, শুভেন্দু তো দায়িত্ব নিয়েছে, আমি শুভেন্দু অধিকারীকে বলবো, একদিকে আপনি বলছেন দায়িত্ব নেবেন, একদিকে 3 কোটি টাকার ফান্ড রেজিং চলছে। প্লিজ ফেক হলে রিপোর্ট করুন,
বন্ধ করুন, এগুলো বন্ধ করিয়ে দিন যদি ফেক হয়। এখানে বলছে মৃত্যু 24 ঘন্টাও হয়নি তখনও, যখন এটা লেখা হচ্ছে, বলছে যে অলরেডি তারা ফিনান্সিয়াল বার্ডেন ফেস করতে শুরু করেছে। আমাকে একটু বোঝাবেন এটা কি করে সম্ভব? আমি কাশ্মীর ঘুরতে গেলাম, আমি ফ্লোরিডার বাসিন্দা, আমি কাশ্মীর ঘুরতে গেছি, আমি ছুটি কাটাতে গেছি, সেখানে গিয়ে কিছু জানোয়ার জঙ্গির হাতে আমার প্রাণটা চলে গেল। এমন কি হতে পারে 24 ঘন্টার মধ্যে ফিনান্সিয়াল বার্ডেন এসে পড়েছে পরিবারের ঘাড়ের ওপর? এমন কি হতে পারে 24 ঘন্টার মধ্যে? 24 ঘন্টারও কম সময়, 10-12 ঘন্টার মধ্যে ইনফ্যাক্ট আমি রাজি হয়ে গেলাম টাকা তুলতে। এমন কোন ঘটনাটা ফিনান্সিয়াল বার্ডেনটা? তাহলে আমি ঘুরতে গেছিলাম কেন? ভালো করে ক্ল্যারিফাই করে দিই। বিতান অধিকারী ঘুরতে গেছেন এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বিতান অধিকারীর ওপর হত্যা হামলা হয়েছে, জঙ্গিরা করেছে, এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের স্পষ্ট মত, জানোয়ার জঙ্গিদের হাতে বিতান অধিকারীর মতো একটা প্রাণোচ্ছল ছেলের প্রাণ চলে গেল, এক ভারতীয় তার প্রাণ হারালেন। আমরা এই বিষয়ে আমাদের কোনো বক্তব্যই নেই। আমরা 100% বিতান অধিকারী এবং তার পরিবারের সঙ্গে এই যুদ্ধেই লড়াইয়ে সামিল। আমাদের প্রশ্নটা হচ্ছে, এমন কি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একদিকে শুভেন্দু অধিকারীকে তার স্ত্রী বলছেন এবার আমরা কোথায় যাব, কি হবে? তিনি তো কই শুধু মৃত্যুর বদলার কথা বললেন না। আপনি বলবেন যে হ্যাঁ প্র্যাকটিক্যাল, এত প্র্যাকটিক্যাল, বিলো পভার্টি লাইন কোনো পরিবার নয়। ফ্লোরিডায় তারা বসবাস করেন, টিসিএস এ চাকরি করেন, অনসাইট। কাশ্মীরে হলিডে করতে গেছেন পরিবার নিয়ে, পাকিস্তানি জঙ্গিদের হামলায় ভারতীয় প্রাণ হারিয়েছেন। এমন কি প্রয়োজনীয়তা উঠে দাঁড়ালো যে 7-8 ঘন্টার মধ্যে প্রায় 3 কোটি টাকার ফান্ড রেজার শুরু করে দিতে হলো এবং 1 কোটি টাকা উঠেও গেল? এমন কি পরিস্থিতি হলো? ফান্ড রেজারটা 7 দিন বাদে হতো, 1 মাস বাদে হতো। এটা তো ওই চাকরিহারাদের মতো শুনতে লাগছে না? 8 বছর চাকরি করে কিছুই টাকা জমেনি, 8 বছর চাকরি করার পরে হঠাৎ করে বলছে এই মাসে মাইনে না পেলে গলায় দড়ি দিতে হবে। এসব ন্যাকামি কথা না? বিতান অধিকারীর পরিবারকে হিট আউট করা আমাদের টার্গেট নয়, কিন্তু এই ভিডিওটা দেখে আমি কি করব আমাকে একটু বোঝান না। এই ভিডিওটায় কি বার্তা? প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে অশালীনভাবে চুমুগুলো খাচ্ছে এটা নিয়ে আমার খুব বক্তব্য আছে। আমার সন্তান হলে আমি এরকম ভাবে ওকে অ্যালাউ করতাম না। শুভেন্দু অধিকারী একটা মেন্টালি সিক। শুভেন্দু অধিকারীর এর আগেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আছে। আমার সন্তান হলে আমি ওকে, আমার সন্তানকে স্পর্শ করতে দেবো না। এই ভিডিওটা আপনি যতবার দেখবেন আপনার ডিসকমফর্ট, আপনার যদি বাড়িতে সন্তান থাকে আপনার ডিসকমফর্ট মনে হবে, ফিল হবে, আপনার অনুভূত হবে, একটা অস্বস্তি অনুভূত হবে। শুভেন্দু অধিকারী যেভাবে ওই বাচ্চাটাকে স্পর্শ করছে আমার অত্যন্ত নোংরা লাগছে, গা গিনগিন করছে। শুভেন্দু অধিকারী যেরকম ভাবে অভিব্যক্তিগুলো করছে সেটা আমি বাদ দিলাম, সেটাই পরিবারের কিছু করার নেই। আমার বক্তব্যটা হচ্ছে এই গোটা বিষয়টার মধ্যে আমার স্বামীর মৃত্যু হয়েছে, আমার স্বামীর মৃত্যুর বদলা চাই, এই কথাটা আমি শুনতেই পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি হিন্দু বলে মেরে দিয়েছে, আর আমি শুনতে পাচ্ছি ও আপনাদের খুব মানত, ও আপনাদের জন্য খুব ভাবত, আমি আপনার ভরসায় এসেছি। এই একই কথা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বা রাহুল গান্ধীকে বা নরেন্দ্র মোদীকেও যদি বলতো
আপনি তার মধ্যে রাজনীতি পেতেন। শুভেন্দু অধিকারীকে যেহেতু বলছে, আপনি অ্যাবনর্মাল হিসেবে শুভেন্দুকে কনসেশন দিচ্ছেন, যে শুভেন্দু তো অ্যাবনর্মাল, ওকে আমি এইটুকু কনসেশন দিতেই পারি, এটার মধ্যে রাজনীতিকে টানবো না। আমি বলছি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, নরেন্দ্র মোদীকেও যদি এই কথাটা কেউ বলতো যে ও আপনাদেরকে খুব মানতো, আপনার ভরসায় আমি এসছি, আপনি 100% বলতেন এটা পলিটিক্স হচ্ছে। শুভেন্দুর বেলায় আপনি বলছেন না কেন? দুটো হতে পারে, এক, আপনি ওকে পাগল হিসেবে ডিসকাউন্ট দিচ্ছেন, দুই, আপনি ওকে রাজনীতিবিদ মানেনই না। একজন স্ত্রী যার স্বামীকে কিছুক্ষণ আগে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছে, তিনি বারবার বলে গেলেন কলমা পড়তে বলছে। আপনি বলুন তো, যেই মেয়েটির, যে ভদ্র মহিলার, আমাদের যে ছোট্ট বোনটার ভিডিওটা দেখেছেন, একজন রক্তাক্ত মহিলা এবং তার পাশে আমাদের এক ছোট বোন, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, একজন ক্যামেরা করছেন, রেকর্ড করছেন, সেইখানে बोलते शायद उन्होंने पूछा था, उन्होंने बोला था शायद मुस्लिम नहीं है। যারা ওখানে দাঁড়িয়ে, ঘটনাস্থলে দাঁড়িয়ে যারা ক্যামেরায় কোনো বক্তব্য রেখেছেন, তারা কেউ বলেননি কলমা পড়ার কথা, যে কলমা পড়তে বলা হয়েছিল, তারা কেউ বলেননি হিন্দু মুসলিমের কথা। তারা বলেছিলেন সেই ক্ষতিগ্রস্ত মানুষরা, সেই আক্রান্ত ব্যক্তিরা, তারা বলছিলেন যে আইডি কার্ড দেখতে চেয়েছে। আইডি কার্ড কেন দেখতে চেয়েছে? তার কারণ এই জানোয়ার জঙ্গিগুলোর টার্গেট ছিল টুরিস্টরা, হিন্দু বা মুসলিম নয়। যদি তাই হতো, তাহলে যাদের প্রক্সি নেটওয়ার্ক এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, সেই হিজবুল, 2019 সালের কুলগাম মাসাকার মনে করিয়ে দেব, বাংলার, আমার বাংলার 7 জন ছোট ছোট ভাই পরিযায়ী শ্রমিক, 7 জনকে এরাই হত্যা করেছিল কাশ্মীরের কুলগামে, যেখানে গতকাল রাত্রিবেলায় টিআরএফ কমান্ডারকে এনকাউন্টার অপারেশনে ধরে ফেলেছিল ভারতীয় সেনা। তারপর কি হলো কেউ জানতে পারলো না, সেটা আলাদা কথা। কিন্তু সেই একই কুলগাম এলাকায় 2019 ম্যাসাকারে আমার এই বাংলার 7 জন পরিযায়ী শ্রমিক ভাইকে নির্মমভাবে হত্যা করেছিল এই হিজবুল। কেন কথা হয়নি? কেন? আমার সেই 7 জন ভাইয়ের ধর্ম ছিল ইসলাম, তাই কথা হয়নি, তাই সুরসুরিটা দেওয়া যায়নি। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, পাকিস্তান আইএসআই এর তৈরি হিজবুল এবং লস্করে তয়বার প্রক্সি বডি, প্রক্সি অর্গানাইজেশন। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিগত 6 বছরে 2 জন আরএসএস প্রচারককে হত্যা করেছে কাশ্মীরে, এক বিজেপি কাউন্সিলরকে হত্যা করেছে, একাধিক পুলিশ কর্মীকে হত্যা করেছে, বহু সেনা কর্মীকে হত্যা করেছে। সেনাও পাল্টা তাদেরকে জবাব দিয়েছে, কঠোর জবাব। এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টে 3 মাথাকে উড়িয়ে দিয়েছে সেনা। ভেরি গুড, শাবাশি জানাতে হয় সেনাকে। কিন্তু দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ইতিপূর্বে যাদেরকে হত্যা করেছে, কখনো তাদের আইডেন্টিটি ছিল জওয়ান, কখনো তাদের আইডেন্টিটি ছিল আরএসএস প্রচারক, কখনো তাদের আইডেন্টিটি ছিল বিজেপির কাউন্সিলর, কখনো তাদের আইডেন্টিটি ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের স্টাফ। আর এইবার ঠিক ওয়াকফ আবহে হত্যা হওয়া, আক্রান্ত হওয়াদের আইডেন্টিটি হয়ে গেল তারা হিন্দু। ঘোড়সওয়ারি করাতেন যে ভাই, হোয়াটস দেয়ার ইন দ্য নেম, আমি নাম বলবো না, আমি উপাধি, আমি পদবিও বলবো না। ঘোড়সওয়ারি করাতেন যে ভাই, তিনিও তো প্রাণ হারালেন এই 28 জনের মধ্যে। সেই একই বুলেটে, যে বুলেট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের বন্দুক থেকে ছুটে এলো ভারতীয়দের দিকে। সেই ভাইয়ের পরিবার ফান্ড রেজিং করবে না কেন? তিনি ইসলাম ধর্মাবলম্বী বলে, তিনি কাশ্মীরে বসবাস করেন বলে? তিনি ফান্ড রেজিং করতে পারবেন না? বাকি 26 জন যারা প্রাণ হারালেন, তারা ফান্ড রেজিং করতে পারবেন না কেন? তার পাশে শুভেন্দু অধিকারী নেই বলে?
পৃথিবীর যে রাজনীতি করুক না কেন সেটা রাজনীতি নয়, শুধুমাত্র সেগুলো ধরিয়ে দেওয়াটাকে রাজনীতি আর দালালি আর চটি চাটা বলা হয়। খোকা নাট্যশালা এটা। নরেন্দ্র মোদী ইতিপূর্বে বহু লেকচার মেরেছে, কংগ্রেস আমলে বহুবার বলেছে যে আতঙ্কবাদীদের হাতে যদি একটাও বুলেট আসে, একটাও বন্দুক আসে, একটাও টাকার নোট আসে, তার দায় হয় সরকারের। তাহলে আপনি এখন কি করছেন? আমি নির্ভীক উত্তরের তরফে খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, নির্ভীক উত্তরের কাছে এই মুহূর্তে ইন্টেল রয়েছে। ভারতবর্ষের সেন্ট্রাল আইবি ভারত সরকারকে বারবার অবগত করেছিল বিগত এক সপ্তাহে যে একটা কোনো মেজর ইনসিডেন্ট হতে পারে, ভারত সরকার পাত্তা দেয়নি। সেন্ট্রাল আইবি হ্যাড দ্য ইনফরমেশন, সেন্ট্রাল আইবি অ্যালার্টেড দ্য গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেননি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রেড কার্পেট বিছিয়ে দিয়েছেন। যে মানুষগুলোর প্রাণ চড়ে গেল এই জঙ্গি হামলায়, যে ভারতীয়দের প্রাণ চড়ে গেল আইএসআই এর বুলেটে, পাকিস্তানের বুলেটে, হিজবুলের বুলেটে, লস্করের বুলেটে, টিআরএফ এর বুলেটে, জঙ্গিদের বুলেটে যে ভারতীয়দের প্রাণ চলে গেল, সেই ভারতীয়দের শ্রদ্ধা জানানোর সময় অমিত বাবু পায়ে জুতো পরে, আর সেই কফিনের ওপরে যে চাদরটা পাতা, সেই চাদরটাও জুতোর তলায় চাপা যাচ্ছে, এরকম ভাবে দাঁড়িয়ে একটা পুষ্পস্তবক দিচ্ছে, শ্রদ্ধাঞ্জলি বলে একে। শুভেন্দু অধিকারী গাঁজা গাঁজা করে চিৎকার করছে। আমি তো সেই বহু বছর ধরে বলে আসছি, হ্যাঁ গাঁজার সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা সম্পর্ক রয়েছে, এটা অনস্বীকার্য। যদি নাই থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর মতো নেশাতুর কথাবার্তা বলা সম্ভব না। আমি তো বহু বছর ধরে বলে আসছি। কিন্তু এই শুভেন্দু অধিকারীরা একটা ন্যাশনাল গভর্নমেন্টাল একটা ল্যাপস, একটা লুপ, একটা ফ্লকে, একটা খুঁতকে, একটা গাফিলতিকে আড়াল করার জন্য হিন্দু মুসলিম করবে, আর আপনি সেটা সায় দেবেন। আপনাকে বুঝতে হবে পাকিস্তান থেকে আইএসআই এর তৈরি লস্কর-এ তয়বা, হিজবুল মুজাহিদিন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টরা এসে ভারতের সীমানার ভেতর ঢুকলো। কে ঢুকতে দিল? তারা অপারেশন চালালো, তারা ডেলিবারেটলি টুরিস্টদেরকে স্পট করে করে হত্যা করলো, তারা 28 জনকে হত্যা করলো। আর কি সুন্দর সিঙ্ক্রোনাইজেশন দেখুন জঙ্গিদের সঙ্গে বিজেপি আইটি সেলের। জাস্ট আপনি সিঙ্ক্রোনাইজেশনটা দেখুন বিজেপি আইটি সেলের সঙ্গে জঙ্গিদের। যেই মুহূর্তে জঙ্গিরা যে স্বীকার করেছে এর দায়, যে হ্যাঁ তারা করেছে এই ঘটনাটা, সেখানে তারা হিন্দু মুসলিমের কথা লেখেনি, বিজেপি আইটি সেল বলে দিল যে হ্যাঁ আমাদের ভাইয়েরা, বিজেপি আইটি সেল বলছে যে তাদের ভাইয়েরা, বিজেপি আইটি সেলের ভাইয়েরা পাকিস্তান থেকে এসে ভারতবর্ষের মাটিতে অপারেশন চালিয়ে চলে গেছে, সেই ভাইয়েরা বেছে বেছে হিন্দু মেরেছে, বিজেপি আইটি সেলের ভাইয়েরা। মানে জঙ্গিদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে বিজেপি আইটি সেল। জঙ্গিরা শুধু বুলেট চালিয়ে চলে গেল, বাকি দেশে আগুনটা লাগানোর জন্য দায়িত্ব নিয়ে বসেছিল বিজেপি আইটি সেল। আমি নাম করে বলছি, গৌরব তপাদার ব্লগার আছে বাংলায় একজন, আর একজন জি 24 ঘন্টার সংবাদ পাঠক আছেন, এক পুরুষ, এক ভদ্রলোক, তার এক ভাই আছেন। এদের সকলের গতকালকে আপনি সোশ্যাল মিডিয়াটা খুলে দেখে নিন, এদের বক্তব্য হচ্ছে একই বৃন্তে দুটি কুসুম মার্কা কবিতা বাতিল করতে হবে। এটা বাংলা, এটা ভারতবর্ষ। এখানে মুহাম্মদ আজহারউদ্দিন আর সচিন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি একই থালায় খাবার খায়। এই ভারতবর্ষের এই ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ভারতবর্ষের এই হিন্দু মুসলিম ঐক্য, বহু রক্ত, বহু ঘাম, বহু কান্নার মূলে
বহু ত্যাগ শিকারের মধ্যে দিয়ে এই হিন্দু মুসলিম ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি তৈরি হয়েছে। ওইসব গৌরব তপাদারদের কাদো কাদো গলায় নাটকের মতো শ্লোক পাঠ স্তোক পাঠ করে এই হিন্দু মুসলিম ইউনিটিকে ভাঙা যাবে না। বাংলার এক শ্রেণীর ব্লগার, আপনারা সবসময় দা বঙ্গাই দা বঙ্গাই দা বঙ্গাই, এই দা বঙ্গাইকেই আপনারা খালি অ্যাটাক করে যাচ্ছেন। আরে দেখুন চারিদিকে আরো বাকি ব্লগাররা কি করছে। দা বঙ্গাই যেমন অপরাধমূলক যে কথাবার্তাগুলো বলেছিল তার উত্তর তাকে দেওয়া হয়েছে, তেমন সে আমাদের বাংলার ছেলে, সে ভালো কাজ করলে বাংলা গর্বিত হবে। আপনি দেখুন এই গৌরব তপাদার আর এই যে 24 ঘন্টার, আমি ছেলেটার নাম বলছি না, তার কারণ আমার ছেলেটার পরিবারটাকে ভালো লাগে, আমি সে কারণে আমি ছেলেটার নামটা বলছি না। 24 ঘন্টায় খবর পড়ে, ওর ভাই ব্লগার, বড় ব্লগার। তারা সোশ্যাল মিডিয়ায় বসে প্রিচ করছে যে হিন্দু মুসলিম বলে আর কিছু ইউনিটি রাখা যাবে না, মুসলমানদের বাদ দিতে হবে। এসব ন্যারেটিভ কার? These people are the extension of such TRF and Hizbul and Lashkar. যে সকল ব্যক্তিরা হিন্দু মুসলিম করছে এই গোটা ম্যাটার নিয়ে, জেনে রাখবেন তারা লস্করের সিম্পাথাইজার, তারা হিজবুল মুজাহিদিনের সমর্থক। না হলে টেরোরিস্ট বাইরে থেকে গুলি চালিয়ে গেলে আমি বলবো আমার ভারতীয় ভাই, আমার ভারতীয় বোন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ভারতের মাটি রক্তাক্ত হয়েছে, আমি পাকিস্তানের থেকে এর বদলা নেব, আমি জঙ্গিদের কাছ থেকে এর বদলা নেব, আমি ISI এর কাছ থেকে এর বদলা নেব, আমি লস্কর হিজবুল TRF এর কাছ থেকে এর বদলা বুঝে নেব, মাসুদ আজহারের কাছ থেকে এর বদলা নেব। আমি বলবো না যে মাসুদ আজহার বা লস্করে তয়বা বা হিজবুল মুজাহিদিন বা ISI বা পাকিস্তানের কৃতকর্মের ফল আমার দেশের 20 কোটি মুসলমান ভাইদেরকে আর বোনেদেরকে আমি দেবো, এটা আমি বলতে পারবো না। তার কারণ আমি হিজবুলের সিম্পাথাইজার নই। যাহাই 52 তাহাই 53, যাহাই হিজবুল তাহাই RSS, যাহাই বজরং দল তাহাই লস্করে তয়বা, যাহাই বিশ্ব হিন্দু পরিষদ তাহাই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। বুঝতে অসুবিধা হচ্ছে, কেউ গুলি দিয়ে মারছে, কেউ বুলি দিয়ে মারছে। এ ভারতের মাটি রক্তাক্ত হচ্ছে কারোর গুলিতে, কারোর বুলিতে। গুলির থেকে বুলি অনেক বেশি ক্ষতি করছে। আর আপনি সিপিএম এর ভূমিকাটা দেখুন, যাদের প্রমুখ নেতার নাম মোহাম্মদ সেলিম, তারা মুখে কুলু পেটে বসে আছে তখন যখন চারিদিকে বলা হচ্ছে যে আমি ডাক্তার, আমি শপথ পাঠ করেছিলাম হিন্দু এবং মুসলিম দুজনকেই আমি কোনো জাত ধর্মের নির্বিশেষে আমি পরিষেবা দেব, কিন্তু আর পারবো না। এই সব কথা যখন বলা হচ্ছে এই বাংলার বুকে, তখন মোহাম্মদ সেলিমের সিপিএম চুপ করে মুখে কুলু পেটে বসে রয়েছে। সিপিএম এর ভেতর থেকেও সুজন কোটানকোট চক্রবর্তী ছুটকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ওই যে মোহাম্মদ সেলিম মুখে কুলু। শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, এদের ট্র্যাক রেকর্ডটা যদি জানেন, নিহত বিতানবাবুর স্ত্রী, তাহলে তিনি ওখানে যাওয়ার দুঃসাহসটা দেখাতেন না, তাদের সাথে দাঁড়ানোর দুঃসাহসটা দেখাতেন না। আর শুভেন্দুর মতো একটা জানোয়ারকে নিজের সন্তানকে কোলে নিতে দিতেন না। এদের ট্র্যাক রেকর্ডটা যদি সোহিনী দেবী জানতেন। আমি সোহিনী দেবীর কাছে অনুরোধ করছি, আপনি খবর নিন আপনার নামে কারা ফান্ড রেজিংটা করছে। যদি আপনি করে থাকেন, যদি আপনি না করে থাকেন এটা, তাহলে আমি বলবো আপনি পুলিশে রিপোর্ট করুন। আমি আপনাকে আইনজীবী দেব বিনামূল্যে, কথা দিলাম, বিনামূল্যে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় ব্যক্তিগতভাবে নির্ভীক উত্তরের প্রচুর ওয়েলউইশাররা রয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি এই ফান্ড রেজার আপনি পারমিশন না দিয়ে থাকেন, আপনি পুলিশে কমপ্লেন করুন। আপনার সন্তানের সমস্ত এডুকেশনের দায়ভার নির্ভীক উত্তরের USA তে অবস্থিত যারা দর্শক আছে তারা নেবে, লেখাপড়া আমি করিয়ে দেব। কিন্তু যদি আপনি করে থাকেন, আপনার কাছে দিদি ভাই আমার প্রশ্ন,
আপনি তো আমার দিদির মতো, আমার বোনের মতো। আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি খুব দরকার ছিল? আপনি 24 ঘন্টা আপনার স্বামীর মৃত্যুর 6-7 ঘন্টার মধ্যে আপনি ভাবতে পারলেন যে 30 লক্ষ ইউএস ডলার ফান্ড রেজিং করাটা প্রয়োজন, কারণ নাকি ফিনান্সিয়াল বার্ডেন এসে পড়েছে? আপনি তো কই দিদি বোন, আপনি তো একবারও বললেন না শুভেন্দু অধিকারীকে আমার বদলা চাই, পাকিস্তানের কাছ থেকে বদলা চাই, আইএসআই এর কাছ থেকে বদলা চাই, হিজবুলের কাছ থেকে, লস্করের কাছ থেকে, টিআরএফ এর কাছ থেকে বদলা চাই। আপনি তো বললেন না। আপনি খালি বলে গেলেন যে বিজেপির নাকি খুব সাপোর্টার ছিল আপনার স্বামী। সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না, সে কথাটা মিথ্যে হলেও এখন সেটা সত্যি না মিথ্যে প্রমাণ করার জায়গা নেই। আর আপনি খালি বলে গেলেন হিন্দু বলে। কেন কেন অসত্য কথা বলছেন দিদি ভাই? এই একই বুলেটে 19 সালে আমার বাংলার 7 জন পরিযায়ী শ্রমিক ভাই হত্যা হয়েছিল। তারা মুসলিম বলে তারা বিচার চাইবে না? তারা বিচার চাইলে আপনি বিচার চাওয়ার সময়, শুভেন্দু বিচার চাওয়ার সময় যা খুশি বলতে পারবে। আর আমার ওই 7টা পরিযায়ী শ্রমিক ভাই বা এই যে সায়েদ ভাই আমাদের হত্যা হয়েছে, ঘোষ সওয়ারি করাতেন টুরিস্টদেরকে, এই একই 28 জনের মধ্যে হত্যা হয়েছে, একই বুলেটে হত্যা হয়েছে। তার পরিবার কিছু বলতে পারবে না কেন? তারা ইসলাম ধর্মাবলম্বী বলে। আমি এর আগেও বলেছি, আমি আবারও বলছি, ভারতের হিন্দু আমার কাছে আমার পরিবার, ভারতের মুসলিম আমার কাছে আমার পরিবার, ভারতের যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, যে কোনো ভাষার মানুষ আমার পরিবার। বাংলাদেশের হিন্দুও যা আমার কাছে, বাংলাদেশের মুসলমানও তা আমার কাছে, আইএসআইও তা আমার কাছে, জামাতও তা আমার কাছে, পাকিস্তানের হিন্দুও তাই আমার কাছে, পাকিস্তানের মুসলিমও তাই। আমি অন্য দেশের কোনো হিন্দু মুসলিম শিখ জৈন কিচ্ছু নিয়ে আমার মাথা ব্যথা নেই দাদা ভাই। এতে যদি কোনো ধর্মের কোনো জাতির আমার উপর রাগ হয়, যান যেখানে গিয়ে অভিযোগ করবেন করুন। সারা পৃথিবী জুড়ে 190 কোটি ইসলাম ধর্মাবলম্বীরা আছেন। এই 190-200 কোটি ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কোথায় 10,000 জন গিয়ে কি নোংরামি করেছে, সেই 10,000 জনের দায় আপনি এই 190 কোটির ওপর চাপাবেন, বা আরো প্রিসাইজলি আমার দেশে অবস্থিত 20 কোটি ইসলাম ধর্মাবলম্বীর ওপর চাপাবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এসব দিন শেষ। আমি গতকাল লাইভ থেকে একটাই বার্তা দিয়েছিলাম, সেকুলারিজমকে অ্যাগ্রেসিভ হতে হবে। আমরা রবীন্দ্রনাথের গান শুনবো, আমরা নজরুলের কবিতাও পাঠ করব, ওগুলোই তো ভিত্তি। কিন্তু ভবিষ্যৎ যদি আমাদেরকে এই সেকুলারিজম কায়েম রাখতে হয়, আমাদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে। ওরা যদি বুলেটের ভাষায় কথা বললে, আমাদেরও হাতে মশাল নিয়ে কথা বলতে হবে। বুলেটের উত্তরে কবিতা, বুলেটের উত্তরে গোলাপ, ওসব সিনেমায় মানায়। ওরা বন্দুক দেখাবে, আমরা মশাল দেখাবো। যারা সেকুলার, আপনারা মনে রাখবেন, সেকুলার হওয়াটা আপনার অক্ষমতা নয়। সেকুলার হওয়াটা মানে আপনি দালাল নন। সেকুলার মানে আপনি একমাত্র সেই শ্রেণীতে বিলং করেন যারা জঙ্গিদের সিম্পাথাইজার নয়, যারা মাওয়িস্ট নয়, যারা হিজবুল নয়, যারা লস্করে তয়বা নয়, যারা টিআরএফ নয়, যারা আইএসআই এর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে না। আপনার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আশপাশের লোকজন তাকাবে, এই কি বলছে, কেন কেন? ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রী রাম বলেগা, তখন তো আপনার কেউ চমকে তাকাচ্ছে না কি হচ্ছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন চমকে উঠতে হবে? জঙ্গিরা গুলি চালিয়ে দিয়ে চলে যাবে, আইএসআই নিজের কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, মোদি অমিত শাহ ঘুমিয়ে থাকবে, সেন্ট্রাল আইবি রিপোর্ট দেওয়া সত্ত্বেও সরকার কোনো ব্যবস্থা নেবে না। আর এই সব কিছুর দায় নেওয়ার কথা কার? সরকারের। নিচ্ছে কারা? আমার দেশের 20 কোটি ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনরা। কিসের জন্য? আমি উপোস করে অঞ্জলি দিই শিব পুজোয়, আমি উপোস করে অঞ্জলি দিই সরস্বতী পুজো, কালী পুজো, বহু পুজোয়। আমি রোজা রাখারও চেষ্টা করি। এটা আমার দেশ,
আমার ধর্ম, আমার আচার, আমার উপাচার, এটা আমার বিশ্বাস অনুযায়ী চলবে, কারোর বাবার কথায় নয়। আমি কথা বলতে বলতে কোনো ভালো কথা বলার সময় ভগবান করুক এই কথাটাও বলি, ঠাকুর করুন এরকম যেন হয় এটাও যেন যেরকম বলি, আমি ইনশাল্লাহও বলি। আমি ইংরেজিতে যেরকম ম্যাগনিফিসেন্ট বলি, ব্রিলিয়েন্ট বলি, সেরকম আমার পজিটিভ এক্সক্লামেশন আমি ব্যক্ত করার জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো তো কি হয়েছে? তুমি আমার ভাষাকে ভাগ করবে, তুমি আমার জাতিকে ভাগ করবে, তুমি আমার ধর্মকে ভাগ করবে, তুমি আমার বাংলাকে ভাগ করবে, তুমি আমার দেশকে ভাগ করবে, তুমি আমার মাকে ভাগ করবে, আর আমি বসে বসে আঙুল চুষবো। তার কারণ আমি যখন কথা বলবো আমার কন্টেন্টকে ভারতব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে আইএসআই বসে নেই, লস্করে তয়বা বা হিজবুল মুজাহিদিনের সোশ্যাল মিডিয়া সেলরা বসে নেই। তাই জন্য আমিও তো মাইনরিটি। আমি বলছি আমি মাইনরিটি, এই দেশে আমি মাইনরিটি। কেন মাইনরিটি? মাথার মধ্যে থেকে বের করে দিন, মাইনরিটি শুধু ধর্মে হয় না। আমরা ভারতবর্ষটাকে ভালোবাসি বলে আমরা মাইনরিটি। কতগুলো চ্যানেল, কোনো যোগ্যতা নেই, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচা করে, তাতে কেন্দ্রীয় সরকারও মদত দেয়, তাতে সমস্ত রাজ্যের সব সরকার মদত দেয়। যখন আনন্দবাজার 1 টাকার বিনিময়ে জমি চায় তখন আমার রাজ্যের সরকারও তাদেরকে দিয়ে দেয়। তারপরে সেই আনন্দবাজার আমার রাজ্যটাকে কলুষিত করে, আমার রাজ্যের সরকারকে অপমান করে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যারা গালিগালাজ করে তাদেরকে সেই আনন্দবাজার গ্লোরিফাই করে। ন্যারেটিভ সেট করে দিয়েছে। হিজবুলের দালালি করলে, লস্করের দালালি করলে, মোদির দালালি করলে, আইএসআই এর দালালি করলে, বিশ্ব হিন্দু পরিষদের দালালি করলে তাহলে আপনি দেশভক্ত। আর হিজবুলের বিরুদ্ধে কথা বললে, আইএসআই এর বিরুদ্ধে কথা বললে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে, লস্করের বিরুদ্ধে কথা বললে, আরএসএস এর বিরুদ্ধে কথা বললে আপনি দেশদ্রোহী। স্যার, আমি সরকার ভক্ত নই, আমি দেশভক্ত। আমি বিজেপি ভক্ত নই, আমি ভারত ভক্ত। আমি আইএসআই ভক্ত, আমি লস্কর ভক্ত, আমি আরএসএস ভক্ত নই। আমি এই দেশের ধর্ম নিরপেক্ষতার ভক্ত, সার্বভৌমত্বের ভক্ত। আমি এদেশের ইসলামেরও ভক্ত, আমি এদেশের হিন্দুরও ভক্ত, আমি আল্লাহরও ভক্ত, আমি ভগবানেরও ভক্ত। আর আমি সেই সকল মানুষের ভক্ত যারা সেদিন কাশ্মীরে রাস্তায় নেমে হিন্দুস্তান জিন্দাবাদ বলেছিলেন। তাদের গলায় যে তাবিজটা দেখা যাচ্ছিল সেটা তাদের অক্ষমতা নয়। যদি মাদুলি, যদি হাতের এই যে হাতের লাল তাগা, এটা যদি আমার ভারতীয়ত্বের প্রমাণ হতে পারে, গলায় তাবিজটাও ভারতীয়ত্বের প্রমাণ। যদি গীতা শ্লোকটা ভারতীয়ত্বের প্রমাণ হতে পারে, তাহলে কলমাটাও ভারতীয়ত্বের প্রমাণ। সঠিক কথাটা কেউ বলবে না। নেতারা পদ বাঁচাবে, সরকার গদি বাঁচাবে, সোশ্যাল মিডিয়া সেন্সেশনরা নিজেদের কাস্টমারদের মানসিকতা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করবে। আর আমি ভারতপ্রেমী, সত্যিকারের ভারতপ্রেমী, হিন্দু মুসলিম সব ধর্মের সব জাতির
মানুষরা আমরা মাইনরিটি হয়ে রয়ে যাব, আমরা কথা বলতে পারবো না, আমাদের কথা কাউকে শুনতে দেওয়া হবে না। বর্ডারে দাঁড়িয়ে যখন সেনা এক টিফিন বক্স থেকে খাবার খায় -23°C, তখন লালাটাও মিশে যায় খাবারের মধ্যে। তারা জিজ্ঞাসা করে না যে তুই হিন্দু না মুসলিম, তুই হিন্দু না মুসলিম। আপনাদের মতো অপদার্থদের মতো করে যেদিনকে এই আরএসএস এর মতো, এই আইএসআই এর মতো অপদার্থতার শিকার যদি কোনোদিন সেনাবাহিনী হয়, তাহলে সেদিন আর আমি এখানে বসে এত বড় বড় কথাগুলো বলতে পারবো না। দাদাকে রিতম রায় বলছেন এসি টেসি চালিয়ে লাইভ করতে। না তৃণমূলের খাই না বিজেপির খাই, খুব কষ্ট করে সংসার চালাই, তারপরেও লড়াইটা করে যাই। আপনাদের মতো বাড়িতে বসে পা দুলিয়ে দুলিয়ে বলি না দেশটার কি হাল হলো রে বাবা, বলি না। তাই এসি নেই দাদা, চালাতে পারবো না। যারা উপঢৌকন হিসেবে এসি দিতে চেয়েছিলেন তাদের থেকেও নিয়ে নি, কারণ আমি কারোর দালালি করি না। আমি এই দেশের মাটির দালালি করি। অদ্ভুতভাবে যেটার দালালি করলে আপনার জীবনে কোনো লাভ হবে না, কিন্তু আপনার ভালো লাগবে ভেতর থেকে। আর ক্লিন শেভ হয়ে টিপ টপ হয়ে গুড্ডু বাবু সেজে আপনার নেতাদেরকে বলবেন লাইভ করতে। অনিন্দ্য চৌধুরী এরকমই থাকবে। দাড়িটা রেখেছি কেন? শুভেন্দু তো কিছু ছিঁড়তে পারে না, পারলে দাড়ি থেকে একটু ছিঁড়ে দেখাক। একজন মানুষ মরে গেল, তার 24 ঘন্টারও কম সময় $30 লক্ষ তোলা শুরু হয়ে গেল। সেই ব্যক্তির মুখ থেকে আমার শুনতে হবে জঙ্গিরা বলেছে কালমা পড়তে। জঙ্গিরা যদি বলেও থাকে, আমরা কেন জঙ্গিদের ন্যারেটিভকে চালাবো? আমরা কেন জঙ্গিদের হাত শক্ত করব? নিজেকে ভারতীয় ভাবতে পারলে ভাবুন, নাহলে ওই পাশের রাজ্যে চলে যান বাংলাদেশে। ধর্মীয় জাতিগত যে কোনো রকম কট্টরপন্থার জন্য এক পা ডান দিকেও নয়, এক পা বাদিকেও নয়, একতলা দেশ পুরোটাই আবর্জনা বাংলাদেশ, চলে যান। আমার মাটিতে থাকতে গেলে, আমার বাংলায় থাকতে গেলে, আমার ভারতবর্ষে থাকতে গেলে হিন্দুকেও মানতে হবে, মুসলিমকেও মানতে হবে। আর এই ব্লগারদেরকে আমি স্পষ্ট করে একটা কথা বলি ভাই, কেচ্ছা কেলেঙ্কারি চারিপাশে এত ছড়িয়ে ছিটিয়ে তোমরা রেখেছ, সেগুলো যদি একটু এক জায়গায় জিরো ডাউন করে মানুষকে দেখানো শুরু করি, তাহলে কিন্তু চ্যানেল বন্ধ করে পালিয়ে যেতে হবে। যা করবে করো, যদি রাজনৈতিকভাবেও কোনো রকম বিরোধ করতে চাও করো, কিন্তু কোনো ধর্মবিদ্বেষ, কোনো জাতি বিদ্বেষ যদি ছড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু এত ইনফরমেশন এক জায়গায় করে মানুষকে দেওয়া শুরু করব, তখন কিন্তু চ্যানেল বন্ধ করে মুখ লুকিয়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। টেক ইট অ্যাজ আ ওপেন 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 চ্যালেঞ্জ। প্রচুর মানুষ ব্লগার আছেন, ভালো মানুষ, খেটে কাজ করেন। শিয়ালদায় এক ব্যক্তি পরোটা বিক্রি করেন, তিনি আজও পরোটাটাই বিক্রি করছেন। তিনি সানগ্লাস পরে আর গয়নাগাটি পরে তিনি বড় একজন আর্টিস্ট হয়ে গেছেন, এরকম হাবভাব করে যাচ্ছে না। তিনি আজও সারা রাত্রির পরোটা তৈরি করে সকালবেলায় সেই পরোটাটা ভোর রাতে নিয়ে বেরিয়ে পড়েন, বিক্রি করে 2 পয়সা নিয়ে ঘরে ফিরবেন বলে। এই মানুষগুলোকে সম্মান করতে শিখুন, খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে সম্মান করতে শিখুন। কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে বাবু সাহেব সেজে এসি চালিয়ে যারা নাটক করে, সেই ব্লগারদেরকে চিনতে শিখুন। তাদের জিজ্ঞাসা করুন এই সমাজে তাদের কতটা কন্ট্রিবিউশন। শেয়ার করবেন লাইভটা, তাতে দুটোর একটা হতে পারে, হয়
এই আইএসআই, এই পাকিস্তান, এই আরএসএস, এরা আমাকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে পারে, যেটাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আর দুই এই জঙ্গি, এই আরএসএস, এই আইএসআই, এই লস্করে তয়বা, এই হিজবুল মুজাহিদিন, এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টদের কারসাজিটা ধরা পড়ে যেতে পারে এবং আমার ভারতের ধর্মনিরপেক্ষতা অটুট থাকতে পারে। আমার দেশের ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখার জন্য আমি আমার প্রাণটা হাসতে হাসতে দিতে রাজি আছি। অ্যান্ড আই ভাউচ ফর মাই ওয়ার্ডস। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। ধন্যবাদ।